নমস্কার, একেবি প্রাইম নিউজের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। সোমবার বিধানসভা অধিবেশনে বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ত্রিপুরা বিধানসভায় 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এত সুন্দর একটি বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। পেশ করা বাজেটে দেখা গেছে 2025-26 অর্থ বছরে যে বাজেট ছিল তার থেকে এবছর বাজেটে 5.52% বৃদ্ধি পেয়েছে। আমরা অর্থনীতিতে যাতে আরো বেশি চাঙ্গা করতে পারি তার জন্য মূলধনের উপর আরো বেশি জোর দিয়েছি এবার বাজেটে। 2026-27 অর্থ বছরে রাজ্য সরকার TTAADC কে মোট 918.82 কোটি টাকা দেবে, যা 2025-26 অর্থ বছরের বিহিতে 860.28 কোটি টাকা ছিল। তাতে দেখা গেছে TTAADC কে আমরা কিন্তু 6.34% বেশি দিয়েছি বলে মুখ্যমন্ত্রী জানান। সের যে বাজেট আজকে মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন বিধানসভায়, এবং আমি এত সুন্দর একটা বাজেট উনি পেশ করেছেন, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং এখানে দেখা গেছে এবারের বাজেটে যে 2025-26 অর্থ বছরের যে বাজেট ছিল, আপনারা সবাই জানেন অলরেডি 32,423.44 কোটি টাকা, এবং 2026-27 যে এইবারের যে অর্থ বছর সেখানে দেখা গেছে এটা 34,212.31 কোটি টাকা, যা 2025-26 যদি অর্থ বছর আমরা দেখি সেই তুলনায় 5.52% কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা অর্থনীতিকে আরও বেশি যাতে চাঙ্গা করতে পারি তার জন্য ইনফ্রাস্ট্রাকচার মানে মূলধন ব্যয়ের উপর আরও আমরা জোর দিয়েছি। এবার বাজেটে দেখা গেছে 2025-26 অর্থ বছরের বাজেটে ব্যয় 7,903.26 কোটি টাকা, সেটা অনুমান করা হয়েছিল, এবং 2026-27 অর্থবর্ষে এটি 8,945.92 কোটি টাকা অনুমান করা হয়েছে, যা 2025-26 অর্থ বছরের বাজেটের তুলনায় প্রায় 13.19% বৃদ্ধি পেয়েছে। আজকে আপনারা দেখেছেন যে সাপ্লিমেন্টারি গ্রান্ট, যেটা আরই আমরা বলি, সেটা 2025-26 অর্থ বছরের জন্য আরও এখানে 4,676.81 কোটি টাকা প্লেস করা হয়েছে। এবং 2026-27 অর্থবর্ষে রাজ্য সরকার TTADC-কে মোট 918.82 কোটি টাকা দেবে, যা 2025-26 অর্থ বছরের বিহিতে 860.28 কোটি টাকা ছিল। এবং এটা যে ছিল সেটা কিন্তু এটি RIDF এবং সাস্কির যে অধীনে মূলধনীয় অবকাঠামোর যেটা দেওয়া হয় তার থেকে সেই প্রদত্ত যে বরাদ্দ তার থেকে বাইরে। এতে দেখা গেছে যে TTADC-কে প্রায় 6.34% আমরা কিন্তু বেশি দিয়েছি। বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 5% মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। সোমবার 2026-27 অর্থবর্ষের বাজেট পেশের পর বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, এদিন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। আর্থিক চাপের মধ্যেও ত্রিপুরা সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারভোগীদের জন্য 5% মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। সোমবার ত্রিপুরা বিধানসভার অধিবেশনে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। 2026-27 অর্থবর্ষের বাজেট পেশের পর বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, এদিন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে 5% মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে 1,02,000
563 জন সরকারি কর্মচারী এবং 81,619 জন পেনশনভোগী রয়েছে। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। তিনি আরও জানান, মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের উপর বছরে প্রায় 500 কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে। এই বাড়তি ব্যয় মেটাতে সরকারকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। রাজ্য সরকারের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট তো আছে, তবুও আমি রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের সাথে 5% দিয়ে ঘোষণা করছি। আগামী অর্থ বছরের 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং এতে উপকৃত হবেন মোট 1,02,563 রেগুলার কর্মচারী এবং 81,019 পেনশনার এবং ফ্যামিলি পেনশনার। তাছাড়া অনিয়মিত কর্মচারী যারা আছেন কর্মীগণ এতে উপকৃত হবেন। এতে মোট ব্যয় হবে বার্ষিক প্রায় 500 কোটি। তবে এই ঘোষণার পরে বিরোধী শিবির থেকে প্রশ্ন তোলা হয়। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানতে চান, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বাজেট ভাষণে কেন মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়নি। এছাড়াও বিরোধী দলনেতা রাজ্যে মোট কতজন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন এবং তাদের ক্ষেত্রেও একই ধরনের আর্থিক সুবিধা প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে সরকারের কাছে স্পষ্টীকরণ দাবি করেন। এ বিষয়ে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বিরোধী সদস্যদের উত্থাপিত প্রশ্নগুলোর বিস্তারিত জবাব পরে বিধানসভায় দেবেন মুখ্যমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মোট প্রায় 1,84,182 জন কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কর্মীদের দাবির প্রতি সাড়া দিতে সরকারের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। বিধানসভার চলতি অধিবেশনে এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2026-27 অর্থবর্ষের জন্য 3,4,2,1,2.31 কোটি টাকার বাজেট রাজ্য বিধানসভায় পেশ করলেন অর্থমন্ত্রী। ওই বাজেটে আর্থিক ঘাটতি ধরা হয়েছে 240.72 কোটি টাকা। সোমবার বিধানসভার চলতি অধিবেশনে এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2026-27 অর্থবর্ষের জন্য 3,4,2,1,2.31 কোটি টাকার বাজেট রাজ্য বিধানসভায় পেশ করলেন অর্থমন্ত্রী। ওই বাজেটে আর্থিক ঘাটতি ধরা হয়েছে 240.72 কোটি টাকা। তিনি জানান, বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে আর্থিক ঘাটতি ধরা হয়েছে 240.72 কোটি টাকা। এছাড়া বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে 8,945.92 কোটি টাকা, যা 2025-26 অর্থবর্ষের বাজেট অনুমানের তুলনায় 3.19% বেশি। অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জোরদার করতেই এই বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বাজেটে জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্পোন্নয়ন এবং কৃষকদের সহায়তায় একাধিক নতুন কর্মসূচির কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পর্যটন খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণের প্রস্তাব রাখা হয়েছে। চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এই বাজেট পেশ করা হয়। অধিবেশনটি উপাধ্যক্ষ রামপ্রসাদের সভাপতিত্বে পরিচালিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং জনজাতি ও সংখ্যালঘু সহ সমাজের সব স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট পেশ করে সাংবাদিক সম্মেলন করে তিনি বাজেটের বিভিন্ন দিক নিয়েও সংবাদ মাধ্যমে অবগত করেন। এই অর্থ বর্ষের যে বাজেট আমরা পেশ করেছি এবং তার মোট অর্থ রাশি 34,212.31 কোটি টাকার বাজেট আমরা পেশ করেছি।
এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হয় যে রিসিপ্টার এক্সপেন্ডিচারের সঙ্গে ঘাটতি হিসাবে যেখানে 240.72 কোটি টাকা ঘাটতি বাজেট এটা পেশ করেছে। এবারের বাজেট আপনারা জানেন যে ভারত সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, ভারত সরকারের নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছিলেন, এবং সেই বাজেট অন্যান্য সময় বিভিন্ন সময় বাজেট করা হয়। এবার বাজেট মূলত যে রাষ্ট্রকে শক্তিশালী করা এবং সবচেয়ে বড় কথা বিকশিত ভারত 2047-কে লক্ষ্য করে এটা বাজেট ঘোষণা করেছেন, এবং সেটা এই দেশের অর্থনীতিকে এবং উদ্ভাবনী শক্তি থেকে শুরু করে যথেষ্টভাবে বৃদ্ধির লক্ষ্য নিয়ে এটা কিন্তু বাজেট করেছে। ঠিক তেমনি আমরাও আমাদের রাজ্যের এই 2047 বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিকশিত ত্রিপুরা 2047 আমরাও রোডম্যাপ তৈরি করেছি, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে আমাদের যাত্রা, এবং তাকে শক্তিশালী রূপ দেওয়ার জন্য, সঠিক জায়গায় পৌঁছানোর জন্য ওই 2047-কে লক্ষ্য, ওখানে পৌঁছানোর লক্ষ্য রেখেই শুরু হয়েছে বাজেটের এখন আমরা তৈরি করা, এবং এই হিসাবে করেছি বিগত বছরে যেখানে আমাদের বাজেটের আকার ছিল তার থেকে 5.52% এবারে বাজেটে আমরা বৃদ্ধি করেছি। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে। সোমবার এলপিজি বোঝাই শিবালিক এসে পৌঁছল গুজরাটের মুন্দ্রা বন্দরে। এর ফলে দেশব্যাপী গ্যাসের সংকট কিছুটা কমতে পারে বলে অনুমান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে ইরান, কিন্তু সেই অচলাবস্থার মধ্যেই ভারতের দুটো জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। সোমবার গুজরাট উপকূলে পৌঁছেছে গ্যাসবাহী জাহাজ শিবালিক। এ ব্যাপারে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে, ভারতীয় কূটনীতির জোরেই হরমুজ প্রণালীতে ছাড়পত্র পেয়েছে ভারতের জাহাজ। তার বিনিময়ে ইরানকে কোনো বাড়তি সুবিধা দেওয়া হয়নি। প্রসঙ্গত, গত 28শে ফেব্রুয়ারি থেকে চলছে ইরানের সঙ্গে
আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে গোটা বিশ্বের উপর আরও চাপ বাড়িয়ে যাবে তেহরান। তার জেরে গোটা বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে। তবে এমন হুঙ্কার দেওয়া সত্ত্বেও ভারতকে আলাদা ছাড়পত্র দিয়েছে ইরান। ভারতমুখী দুই গ্যাসবাহী জাহাজ শিবালিক এবং নন্দাদেবী গত শনিবার হরমুজ প্রণালী পার করেছে। সোমবার এলপিজি বোঝাই শিবালিক এসে পৌঁছেছে গুজরাটের মুন্দ্রা বন্দরে। ফলে দেশব্যাপী সংকটের গ্যাসের যেই অবস্থা চলছে তা কিছুটা কমতে পারে বলেই অনুমান। বিদেশমন্ত্রী বলেছেন, ভারতের কূটনীতির জোরেই হরমুজে চলাচলের অনুমতি পেয়েছে দুই জাহাজ। যুদ্ধ পরিস্থিতিতে একাধিকবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছে জয়শঙ্কর। এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, আমি এখনো ওদের সঙ্গে কথা বলছি। আমাদের আলোচনার কিছুটা ফল মিলেছে। ভারতে যা পরিস্থিতি তাতে আমাদের উচিত পুরো বিষয়টি যুক্তি দিয়ে বিচার করা, আলোচনা করা এবং সমস্যার সমাধান খুঁজে বের করা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। পশ্চিমবঙ্গ সহ দেশের 4 রাজ্যে রবিবার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এরপর দিন সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবার পর এই প্রথমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তিনি। এদিন রাষ্ট্রপতি ভবনে যান আর.এন. রবি। এই সাক্ষাৎ নিছক সৌজন্যমূলক নাকি অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ভোটমুখী বাংলায় হঠাৎ সিভি আনন্দ বোস রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন। প্রাক্তন কেন্দ্রীয় অফিসার আর.এন. রবিকে রাজ্যপাল করে নিয়ে আসা হয় বাংলায়। উল্লেখ্য, গত 12ই মার্চ রাজ্যপাল হিসেবে শপথ নেন আর.এন. রবি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাকে শপথ বাক্য পাঠ করান। রীতি মেনে শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব। সোমবার বিধানসভা অধিবেশনে বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বাজেট পেশ করার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরকারি কর্মচারীদের জন্য 5% ডিএ ঘোষণা করে। ডিএ ঘোষণার পর বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ও কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রশ্ন করেন, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট শেষ করার সাথে সাথে কেন মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করেন? এটা তো মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেটে বলতে পারতেন। এটা তো এক প্রকার হাউসের অবমাননা করা হয়েছে। পাশাপাশি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইলেন, বকেয়া ডিএ আরো কত আছে, কত পাওনা রয়েছে কর্মচারীরা। তার যথাযথ উত্তর দিলেন মন্ত্রী রতনলাল নাথ। অর্থমন্ত্রীর নলেজে আছে, কিন্তু লিডার যে হাউসের আমাদের যেহেতু আমাদের পরিষদ দলের নেতা, সুতরাং লিডারই ঘোষণা করা উচিত এবং লিডার তাই ঘোষণা করছে। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর পর্ব। বাজেট সহ নানা বিষয় নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাজেট পেশের পর যদি মুখ্যমন্ত্রী ঘোষণা দিতেন তাহলে কোনো আপত্তি ছিল না। ওনারই বলেছেন যে বাজেটের আগে ক্যাবিনেট মিটিং করলেন, তাহলে এই ঘোষণাটা কেন মুখ্যমন্ত্রীকে দিতে হলো? বাজেটের মধ্যেই তো এটা দেওয়ার কথা। একটা পাবলিসিটির জন্য কেন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ডিএর কথা বললেন? তার মানে কি অর্থমন্ত্রীকে এখানে খাটো করে দেখানো? কেন্দ্র সরকারও কর্মচারীদের স্বার্থে ডিএ ঘোষণা করেছে, কিন্তু সেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেননি বলে তিনি জানান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। মুখ্যমন্ত্রী ঘোষণা দিতেন, আমার কোনো আপত্তি ছিল। ওনারাই বলছেন আজকে বাজেটের আগে ক্যাবিনেট মিটিং করে, তাহলে এই ঘোষণাটা কেন মুখ্যমন্ত্রীকে দিতে হবে? বাজেটের মধ্যেই তো এটা রিফ্লেকশন আসার কথা। আমি এই কথাটাই বললাম, যেটা চিপ স্টান্টের জন্য, চিপ পাবলিসিটির জন্য মুখ্যমন্ত্রী আপনি নিজে দাঁড়িয়ে কথাটা বললেন কেন? 15-20 সেকেন্ড আগে উনি আমাদের অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এর মধ্যে তো কোথাও রিফ্লেকশন নেই, কেন হলো না? তার মানে অর্থটা কি? তার মানে খাটো করে অর্থমন্ত্রীকে খাটো করে দেখানো, এবং এটা পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিডিউরের নিয়ম নীতি না। আপনারা দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টও তো ঘোষণা করেছে কর্মচারীদের স্বার্থে। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে দিয়ে বলেছে, মোদী ঘোষণা করেননি। তো এটাই তো সিস্টেম, এটাই তো পার্লামেন্ট প্র্যাকটিস প্রসিডিউরের নিয়ম নীতি।
তো এটা উল্লঙ্ঘিত হয়েছে, যে স্বাভাবিকভাবেই আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এখন যদি এর ব্যাখ্যা যদি হয় যে আমরা খুশি না, এটা তো সাগর মে গুণ জেসা है। চলতি বিধানসভা অধিবেশনে বাজেট পেশ সহ ডিএ ঘোষণা করা হয়। এ নিয়ে সোমবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করেছেন তা অত্যন্ত স্বাগত। তবে মুখ্যমন্ত্রী বলতে পারলেন না নিয়মিতদের সঙ্গে অনিয়মিতরা পাবে কি ডিএ। অনিয়মিতরা হলো ফিক্সড পে, ডিআরডব্লিউ, কন্টিজেন্সি। কারণ অতীতে দেখা গেছে নিয়মিতদের দেওয়া হলো, অনিয়মিতদের দেওয়া হয়নি। সর্বশিক্ষা অভিযান, রেগা, জাতীয় স্বাস্থ্য মিশনে যারা আছেন তারা 2018 সালে যা পেতেন তার থেকে 1 পয়সাও বেশি পাননি। অতীতে এরকম কখনো হয়নি, কিন্তু এই সরকার আসার পর এই জাতীয় বৈষম্যগুলো হচ্ছে বলে তিনি জানান। ফ্লোরে বলেছি 5% ডিএ ঘোষণা করা হয়েছে, অত্যন্ত স্বাগত। এবং মুখ্যমন্ত্রী যদিও বলতে পারলেন না নিয়মিতের সাথে অনিয়মিতর পাবে কিনা। অনিয়মিত মানে হলো ফিক্সড পে, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ। কারণ অতীতে দেখা গেছে নিয়মিতদের জন্য দেওয়া হলো, অনিয়মিতদের জন্য দেওয়া হয়নি। সর্বশিক্ষা অভিযান, রেগা, ন্যাশনাল রুরাল হেলথ মিশনে যারা আছে এরা সেই 18 সালে যা পেতেন তার থেকে 1 নয়া পয়সা পায়নি। অতীতে এরকম কখনোই হয়নি, কিন্তু এই সরকার আসার পর এই জাতীয় বৈষম্যগুলো হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম, মুখ্যমন্ত্রী দুবার দাঁড়ালেন, কেন বলতে পারলেন না জানি না, হয়তো তথ্য তার কাছে নেই। কারণ এগুলি ওনারা ঠিক সেরকমভাবে জানার চেষ্টাও করেন না, জানতে চেষ্টা করলে তিনি বলতে পারতেন না, এ কথা বলছি না। এগুলো সম্পর্কে বরাবরই তো উদাসীন। পশ্চিম ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর ডক্টর বিশাল কুমার সোমবার জেলার সকল সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং পেট্রোলিয়াম, তেল ও লুব্রিকেন্ট পণ্য ডিলারদের সাথে পিওএল পণ্যের বর্তমান প্রাপ্যতা এবং বিতরণ মূল্যায়নের জন্য একটি পর্যালোচনা সভা করেন। সভায় জেলা জুড়ে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ অবস্থান এবং বিতরণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পিওএল ডিলাররা জানিয়েছেন যে পশ্চিম ত্রিপুরা জেলায় পেট্রোল, ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। তা জানার পর জেলা ম্যাজিস্ট্রেট জোর দিয়ে বলেন যে পিওএল পণ্যের কোনো ঘাটতি নেই এবং জনগণকে জ্বালানির প্রাপ্যতা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য বা গুজব না ছড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। জানা গেছে বৈঠকে ডিলারদের পিওএল পণ্যের সুষ্ঠু ও সুষম বন্টন নিশ্চিত করা এবং জনসাধারণের কাছে স্বাভাবিক সরবরাহ বজায় রাখার জন্য বাল্ক সরবরাহ বা মজুতদারি কঠোরভাবে এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা জুড়ে পিওএল পণ্যের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিন জেলা শাসক এ সম্পর্কে সংবাদ মাধ্যমে অবগত করেন। तो आज वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में सभी स्टेक होल्डर्स, फूड डिपार्टमेंट, सब डिविजनल मैजिस्ट्रेट ऑफिस एवं पेट्रोलियम प्रोडक्ट्स और एलपीजी सिलेंडर से डील करने वाले सभी डीलर्स, आईओसीएल के रिप्रेजेंटेटिव के साथ हमने आज मीटिंग करी 16 मार्च 2026 को, और स्थिति का विवरण लिया गया सभी लोगों से। और अभी जो स्थिति है बहुत सामान्य है, किसी भी तरह की कोई मेजर कमी कहीं नहीं है। एसेंशियल कमोडिटीज के जितनी भी रेगुलेशंस हैं वो फॉलो की जा रही हैं फील्ड में, और आम आदमी को किसी भी तरह की परेशानी ना हो। एलपीजी और पेट्रोलियम प्रोडक्ट्स के रेट मार्केट में स्टेबल रहें, स्थिर रहें, गवर्नमेंट रेगुलेटेड रहें, इसके लिए मीटिंग की गई थी। इसमें हमें खासकर जो पेट्रोलियम प्रोडक्ट बेचते हैं, पेट्रोल पंप ओनर्स एवं जो एलपीजी सिलेंडर्स के जो एजेंसीज चलाते हैं, उन सभी से हमें बहुत सहयोग मिला है, और सभी ने आश्वासन दिया है कि वो अवश्य अश्योर करेंगे कि आम नागरिकों, आम ग्राहकों को सही समय पे जितना उनकी जरूरत के हिसाब से गैस और पेट्रोलियम प्रोडक्ट मिले। उम्मीद करता हूं कि अगर किसी आम जनता को समस्या होती है तो वो आईओसीएल की हेल्पलाइन एवं डिस्ट्रिक्ट पे अपनी समस्या के साथ कांटेक्ट कर सकते हैं। बहुत बहुत धन्यवाद। সোমবার দপ্তরে তালা দিলেন
পদকপ্রাপ্ত খেলোয়াড়রা লেম্বুছড়াস্থিত ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটে এসে বঞ্চিতরা অভিযোগ করেন জনজাতি কল্যাণ দপ্তরের তরফে তাদের আর্থিক পুরস্কার প্রদান করা হয়নি। এ ব্যাপারে এক খেলোয়াড় জানান, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আমাদেরকে 3 কোটি টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকা আমরা এখনো পাইনি। 1 জানুয়ারি থেকে তারা আমাদেরকে ঘোরাচ্ছে, এমনকি তারা আমাদের সঙ্গে ঠিকভাবে কথাও বললেন না। তাই টাকা না দেওয়ার দপ্তরে তালা দেওয়া হয়েছে বলে এই খেলোয়াড় জানায়। তাদের দাবি হলো তাদের সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হোক। জীবনের মেন উদ্দেশ্য হয়েছে আমরা যে TRI ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যে মন্ত্রী যে বিকাশ স্যার আমরা যে 3 কোটি টাকাতে হে জীবনের কথা আসলে, কিন্তু আমরা সেই 3 কোটি টাকাতে অক্ষণে পাইতেছি না। জানুয়ারি 1 তারিখ থেকে ধরে অক্ষণে তারা আমরা ডিমান্ডটা সাকসেস করতেছে না। ইউথ এফার স্পোর্টস, তারপরে ICA কালচার এডুকেশন, এই টাকাটা তারা এক কোথাও দিছে না, আর আমরা সাথে কথাও ক্লিয়ার ভাবে কই না। এই বিষয়টি নিয়ে আমরা আজকে তালা দিছি। এখন আপনারা মতামত কি? আমরা মতামত হচ্ছে আমরা টাকা দেব, আমরা টাকা দেব, আমরা প্লেয়ারের অনেকটা ক্যারিয়ার আছে। রাজধানীর উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের মর্নিং সেশনে সোমবার থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে মোট 3 দিন, অর্থাৎ আগামী 18 মার্চ পর্যন্ত। ফর্ম জমা নেওয়া হবে 19, 20 এবং 23 মার্চ পর্যন্ত। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন ইংলিশ মিডিয়াম স্কুলের ইনচার্জ। তিনি জানান, আগামী 7 এপ্রিল লটারি খেলা হবে। অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের ভ্যাকেন্সি কিছুটা কম। নার্সারিতে 120 জন পড়ুয়া নেওয়া হবে বলে তিনি জানান। আমরা উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম 2026-27 বর্ষে ফর্ম বিলি করছি। 16, 17, 18 ফর্ম বিলি হবে। 19, 20, 23 ফর্ম রিসিভ করব। আর এপ্রিলের 7 তারিখ লটারি হবে। মোট কতজন স্টুডেন্ট নেওয়া হবে এবার? আমাদের এবার অন্যবার থেকে এবার আমাদের ভ্যাকেন্সিটা একটু কম। আমরা মালবাটিকা 1 যেটা নার্সারি আছে সেটা। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো এটিভিটিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম সংবাদে। ত্রিপুরা ওয়াটার ম্যানুফ্যাকচার ইউনিটের পক্ষ থেকে সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের প্যাকেজ পানীয় জল উৎপাদনের জন্য কাঁচামালের খরচ পূর্বের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সেই দিকে নজর রেখে ফ্যাক্টরি মালিকরা বিভিন্ন ধরনের প্যাকেজ পানীয় জলের দাম পুনরায় নতুন করে নির্ধারণ করেছে। যাই দিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরে রাজ্যের প্রত্যেক প্যাকেজ পানীয় জল উৎপাদনকারীদের কাছে এই নির্ধারিত মূল্যে বিক্রি করার আবেদন করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন করা হয় গুণগত মান বিচারের নিরিখে যাতে প্যাকেজ পানীয় জল উৎপাদনকারী ইউনিটগুলোর গুণগত দিক যাচাই করা হয়। অবিলম্বে সংগঠনের পক্ষ থেকে এই মর্মে তারা তাদের দাবি সনদ তুলে ধরবেন। বাধ্য হয়েছি যে আমাদের নির্ধারিত মূল্য একটা ঠিক করার জন্য, যেখানে 500 ml এক কার্টুন আমরা ফ্যাক্টরি প্রাইস করেছি 140 টাকা এবং রিটেল আমরা 160 টাকা করেছি। 1 লিটার ফ্যাক্টরি প্রাইস আমরা এক কার্টুন 120 টাকা ফ্যাক্টরি প্রাইস, রিটেল প্রাইস আমরা 140 টাকা করেছি। 2 লিটার 120 টাকা ফ্যাক্টরি প্রাইস, রিটেল প্রাইস 140 টাকা আমরা করেছি। পাশাপাশি 20 লিটার যেটা আছে, যেটা আমরা জারের জলটা, সেটাকে ফ্যাক্টরি প্রাইস আমরা 25 টাকা এবং রিটেল প্রাইস আমরা 50 টাকা করেছি।
প্রবল ঝড়ে লন্ডভন্ড কদমতলা ব্লকের একাধিক গ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি। সরকারি সাহায্যের আবেদন জানান ক্ষতিগ্রস্তরা। চৈত্রের প্রথম দিনেই অকাল কালবৈশাখী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড কদমতলা ব্লকের একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়ে সোমবারই ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নেমে পড়েছেন প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিরা। চৈত্রের প্রথমেই দাপট দেখালো শক্তিশালী ঘূর্ণিঝড়। যেন অকাল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তর জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লক এলাকার একাধিক গ্রাম। প্রবল ঘূর্ণিঝড় ও দমকা হাওয়ার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় অন্তত 5টি গ্রাম। ঝড়ের তীব্রতায় বহু বাড়িঘর, গাছপালা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, দিনভর মাঝারি বৃষ্টি থাকার পর রবিবার রাত 12টা নাগাদ হঠাৎ করে প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টি শুরু হয়। মাত্র কয়েক মিনিটের ঝড়ের তীব্রতায় ঘরের টিনের চাল উড়ে যায়, ভেঙে পড়ে বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি। সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘরও। ক্ষতিগ্রস্তদের দাবি, এত তীব্র ঘূর্ণিঝড় তারা এর আগে কখনো প্রত্যক্ষ করেননি। বিশেষ করে ঝড়ের প্রভাব পড়েছে চুড়াইবাড়ি, ফুলবাড়ি, পূর্ব ফুলবাড়ি, পূর্ব চুড়াইবাড়ি ও উত্তর ফুলবাড়ি পঞ্চায়েত এলাকার একাধিক ওয়ার্ড সহ চুড়াইবাড়ি বাজার এলাকাতেও। জানা গেছে, পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের সুজিত দত্ত, মিন্টু দত্ত, ময়না মিয়া, বিশ্বজিৎ দত্ত ও প্রশান্ত দাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের প্রত্যেকের ঘরের টিন সহ ফ্যান গাছের উপর ঝুলছে। তাছাড়াও চুড়াইবাড়ি পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের সুরুচিগিরির বাড়িতেও বহু গাছপালা যেমন ভূপাতিত হয়েছে, তেমনি ঘরও ভেঙে গেছে। প্রবল ঝড়ে বাজারের একাধিক দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও দোকানের টিনের চাল উড়ে গেছে, কোথাও আবার বৈদ্যুতিক খুঁটি ভূপাতিত হয়েছে। ঘূর্ণিঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এদিকে মেঘ না চাইতেই যেন বৃষ্টি। সোমবার সকাল থেকে স্থানীয় পঞ্চায়েতগুলোর প্রধান, উপপ্রধান সহ কদমতলা ব্লক চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, সমিতির সদস্য হাসিম তালুকদার সহ ব্লকের 2 জন ইঞ্জিনিয়ার, স্থানীয় তহসিলদার এবং উত্তর জেলার বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকরা ছুটে যান ক্ষতিগ্রস্ত এলাকায়। প্রশাসনিক এই দলকে সমস্ত এলাকা পরিদর্শনে সহায়তা করেন স্থানীয় শাসক দলীয় নেতা উস্তার আলী ও সিদ্ধার্থ সিনহারা। ক্ষতিগ্রস্তরা প্রশাসনিক কর্তাদের দেখে অনেকটা স্বস্তি পান। চেয়ারম্যান সহ ইঞ্জিনিয়াররা সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং তাদের নাম সহ বিস্তারিত লিপিবদ্ধ করে যান। তারা জানান, যাদের রান্নাঘর ভূপাতিত হয়েছে আজই তাদের নিকট শুকনো খাবার পৌঁছে দেওয়া হবে এবং যাদের বাড়িঘর ও গাছপালা ধ্বংস হয়েছে তাদের আর্থিক সহায়তা করা হবে সরকারিভাবে। এবং আমাদের তহসিলদার সাহেব চুড়াইবাড়ি এলাকা ওনার, তো এই এলাকার তহসিলদার সাহেব আছেন। মোটামুটি আমরা ফুলবাড়ি এলাকার 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ড ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আমরা গিয়ে ইতিমধ্যে সার্ভে কমপ্লিট হয়েছে, আবার এই অ্যাসেসমেন্টের কাজ চলছে ইঞ্জিনিয়ারদের দ্বারা। এবং বর্তমানে যেখানে আছি আমরা দেখতে পাচ্ছেন, ক্যামেরা ঘুরে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব ফুলবাড়ি এলাকার 3 নম্বর ওয়ার্ড, সঙ্গে 2 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ডেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতেরও 5 নম্বর ওয়ার্ড এবং পূর্ব চুড়াইবাড়ি এলাকার কিছুটা ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের কাছে খবরে এসেছে, সেখানেও আমরা যাব। আর উত্তর ফুলবাড়ি এলাকার 4 নম্বর ওয়ার্ডেও ক্ষতিগ্রস্ত হয়েছে। 2-3টা বাড়ি এখানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোরও অ্যাসেসমেন্ট হয়েছে। বর্তমানে আমরা এখানে ফিল্ডে রয়েছি এবং যে পরিবারগুলোতে রান্নাঘর সহ বিভিন্ন ঘর ভেঙে গেছে তাদের পরিবারের মধ্যে যেন সন্ধ্যার ভিতরে কিছু খাবার পাঠানো যায়, শুকনো খাবার পাঠানো যায়, তার জন্য আমরা উত্তর ত্রিপুরা মহকুমা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। ওনারা সেটার অ্যাসেসমেন্ট করেছেন। বলতে পারেন মোটামুটি 100-এর কাছাকাছি বাড়ি, টোটালটা রিপোর্ট এখনো আসেনি, তবে 100-এর ঊর্ধ্বে বা 100-এর কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরে। সোমবার সকালে পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় একটি বাড়িতে গ্রিল ভেঙে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কৈলাসহর দুর্গাপুর এলাকার 14 নম্বর ওয়ার্ডের প্রসেনজিৎ কুমার চৌধুরী বাড়িতে আজকে সকাল 9টার সময় বাড়ির গেট খুলিয়া দেখা গেছে যে তারা
ঘরের অনেক জিনিসপত্র উল্টাপাল্টা হয়েছে, চুরি হয়েছে, দরজা ভাঙ্গা, অনেক দরজাই ভাঙ্গা, সুকেস ভাঙ্গা, গডরেজ ভাঙ্গা। আপনাদের কে খবর দিছে? আমরা খবর দিছে এখানে এলাকার মানুষ। বাড়ির মালিক যিনি যার বাড়ি চুরি হয়েছে উনি কোথায়? যে বাড়ির মালিক প্রায় 7-8 দিন থেকে বাইরে আছে, বাড়িটা খালি দিয়ে আছে। বাড়ি কি তালাবন্দি ছিল? তালাবন্দি আছে। বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিকের নাম প্রসেনজিৎ কুমার চৌধুরী। মানে তারা মানে ওনারা 7 দিন ধরে কোথায়? ওরা 7 দিন ধরে শিলচর গেছে। তো মানে অনুমান করা হয়েছে কি কি জিনিস চুরি হতে পারে? অনুমান তারা তো যেটা দেখছে জায়গার মধ্যে একটা ল্যাপটপ চুরি হয়েছে বলে প্রাথমিক দেখা গেছে, আর বাকিরা তারা করতে পারতেছে না কি কি জিনিস চুরি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।